এখানে আমরা শেষ করলাম। সামনে আসছে অনির্বাণে অগ্নিবাণে আপনারা সরাসরি দেখছিলেন কলকাতা প্রেস ক্লাব থেকে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক, যেখানে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান, আমাদের সহকর্মী সন্তু পান, তাকে গতকাল যে কায়দায় গ্রেফতার করা হয়েছে এবং আজকে যেভাবে নিম্ন আদালতের তাকে তার 10 দিনের পুলিশ হেফাজত চাইতে গিয়ে মুখ পুড়ে শেষমেশ 3 দিনের পুলিশ হেফাজতেই সন্তুষ্ট হয়ে কোনো মতে ফেরত আসতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে। তা নিয়ে দীর্ঘ সাংবাদিক বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেব। তবে সবার আগে এই মুহূর্তে চলে যাব আমার সহকর্মী, আমারই আজকের সহ সঞ্চালিকা সমাদৃতার কাছে। সমাদৃতা, লাগাতার যেভাবে সন্দেশখালিতে কাভারেজ করেছে আমাদের অন্য সহকর্মীদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে, সন্দেশখালির সমস্ত কিছু এখনো পর্যন্ত সমাদৃতার কাছে খুব ভীষণভাবে টাটকা। এমনকি আজকেও সন্দেশখালি থেকেই সোজা এই চ্যানেলের স্টুডিওতে আসছে সমাদৃতা। একদমই অনির্বাণ, লাগাতার আমি শুধু নই, আমার সঙ্গে আমাদের আরো প্রতিনিধিরা ছিলেন, বিশাখা, তনয়া, পিঙ্কি। লাগাতার আমরা কিন্তু সেখান থেকে সেই সন্দেশখালির মাটি থেকে কভারেজ করে গিয়েছি এবং লাগাতার সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছি, যে সত্যিটা বন্ধ করবার জন্য সন্তু পানকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি জনরোষ কোন জায়গায় গেলে একটা সন্দেশখালি হতে পারে রাজ্যে। কিন্তু আমরা এই কথা নিয়ে আলোচনা করবো, আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আমরা আলাপ করে নেবো। শুরুতেই আমার বাঁ দিকেই রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখার্জি, আপনাকে স্বাগত। রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। অনির্বাণ এসে যোগ দেবে আমার পাশে পোডিয়ামে। আমি পরিচয় করে দিতে চাইবো, ওপাশে রয়েছেন রুদ্রনীল ঘোষ এবং তারপরে রয়েছেন জিষ্ণু বসু এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনারা সবাই চেনেন, তাই আমি পরিচয় পর্বটাকে আর বড় করলাম না। আমি অনির্বাণকে অনুরোধ করবো পোডিয়ামে চলে আসার জন্য এবং আলোচনা শুরু করার জন্য, কারণ যে কারণে আজকে দুজনেই আমরা এখানে আছি তা হচ্ছে ভয় দেখিয়ে কোনোভাবে রিপাবলিকে কণ্ঠস্বর দামানো যাবে না, বরং জনমত তৈরি করতে পারে রিপাবলিকই। একেবারে একদম শুরুতে আমার মনে হয় সময় যেহেতু অত্যন্ত কম এই মুহূর্তে বাকি বিতর্কের, আমি এক এক করে প্রত্যেকের কাছ থেকে প্রতিক্রিয়াই চাইনি। একদম শুরু করি জগন্নাথবাবু, আপনার কাছ থেকে। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক রাজ্যের। জগন্নাথবাবুর একটা অভিজ্ঞতা ছিল ঠিক এর আগের মুখ্যমন্ত্রীর সময়ে সরাসরি মুখ্যমন্ত্রীর হাত থেকেই বা মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শাসিত হওয়ার। তার পরের দিন তার সম্পাদক বাংলার প্রথিতযশা সাংবাদিক বরুণ সেনগুপ্ত কি লিখেছিলেন কাগজে, গোটা বাংলা এখন তা জানে। জগন্নাথবাবু, শাসকের শেষের শুরু বোধহয় এভাবেই হয়। ঠিক, সময়টা 2008-09 সাল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি প্রশ্ন করেছিলাম, তখন আমার বয়স হয়তো সন্তুর থেকে একটু বেশি, 1-2 বছর বেশিই হবে, যে সিঙ্গুরের জমি এত সস্তায় টাটাদের দিয়ে দিলেন কেন? আস্তিন গুটি, ওরকম একটি শুভ্র কেশ, শুভ্র বেশ, শুভ্র চেতনার মানুষ আস্তিন গুটিয়ে আমাকে কার্যত মারতে এসেছিলেন এবং আমার সাংবাদিক সত্তা, সাংবাদিক পরিচয়, আমার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি জানা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমার বীরভূমের বাড়ি, কলকাতায় আমি যেখানে ভাড়া বাড়িতে থাকতাম সেখানে পুলিশ চলে যাওয়া, কিছু সিনিয়র সাংবাদিকদের নিয়ে আমাকে কাউন্সেলিং করা ইত্যাদি শুরু হয়েছিল। খবর পান আমাদের সাংবাদিক, আমাদের তৎকালীন মানে পরম শ্রদ্ধেয় বরুণ সেনগুপ্ত, আমার তৎকালীন এডিটর, আমার গুরু সাংবাদিকতার, তিনি আমাকে আশ্বস্ত করেন বলে একেবারে মাথা উঁচু করে সিট দ্বারা সোজা রেখে সাংবাদিকতা করবে এবং তার সেই বিখ্যাত লেখা পশ্চিমবঙ্গের খুদে বুশকে চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে বর্তমানের গায়ে হাত দিয়ে দেখাও। আমি তখন বর্তমানের সাংবাদিক। একই সঙ্গে আমি বলতে চাই সন্তু পানের যে ঘটনা, আমার প্রশ্ন বাংলার তথা ভারতবর্ষের মানুষের কাছে, যে অর্ণব গোস্বামীকে অ্যারেস্ট করে উদ্ধব ঠাকরের সরকার রিপাবলিকের ঝাঁজ কি কমিয়ে দিতে পেরেছে? ঠিক তেমনি সন্তু পানকে গ্রেপ্তার করেও পারবেন না আপনারা রিপাবলিকের মতো অবিরত প্রশ্ন করে চলা, আপনার চোখে চোখ রেখে কথা বলা সাংবাদিকদের। ঠিক যেভাবে আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সবচেয়ে বড় দুর্নীতির, যে আমার সহ মামলাকারী মেজর ঋত্বিক পালকে অ্যারেস্ট করেও আপনি মামলা থেকে রেহাই পাননি, এই মামলা আমরা তুলব এবং আপনার কাছ থেকে 2,30,000 কোটি টাকার হিসেব নেব। আমরা আপনার সঙ্গে আমরা চোখে চোখ রেখে লড়াই করব এবং দেখিয়ে দেবো যে বাংলার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সাংবাদিকরা রয়েছে, জুডিশিয়ারি এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছে এবং আমরা যারা বিরোধী রাজনৈতিক পরিসরে কাজ করছি, আমরা জীবন বাজি রেখে মিশন মোডে আপনার বিরুদ্ধে কাজ করছি, রাজনৈতিকভাবে আপনাদের পরাস্ত করব, এ আমাদের শপথ এবং সন্তু পান এখন আমাদের প্রেরণাস্থল। আমি এবার সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, তার কাছে চলে যাব। আপনার যতদিন ধরে প্র্যাকটিস করছেন, আইনজীবীর জীবন যতদিন, এহেন গ্রেফতারি দেখেছেন? দেখুন, এইরকম গ্রেপ্তারি নর্মালি দেখা যায় না, বিশেষ করে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যে কোনো
অফেন্স যেখানে 7 বছরের নিচে তার সাজা বা ম্যাক্সিমাম 7 বছর, সেখানে উইদাউট ওয়ারেন্ট 41 এর সেকশন অনুযায়ী বলছে যে আগে ডাকতে হবে যার বিরুদ্ধে অভিযোগ, এবং ডেকে তাকে নোটিশ দিয়ে ডাকতে হবে এবং তাকে বলার সুযোগ দেওয়া হবে যে ঘটনা কি জানতে হবে, তারপরে যদি প্রয়োজন মনে করে তাহলে তার কারণ দর্শাতে হবে পুলিশকে যে আমি কেন মনে করছি যে এই অফেন্সে যেটা 7 বছরের নিচে পানিশেবল তাকে অ্যারেস্ট করতে হবে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে দিচ্ছে এই যে রিজনিং যেটা দেবে সেটা যেন মেকানিক্যাল না হয় যে আমার মনে হচ্ছে পালিয়ে যাবে, এরা মেকানিক্যাল রিজনিংও দেওয়া যাবে না। আমি জানতে চাইছি কি রিজনে আজকে সন্তু একজন সাংবাদিক, ওর পালিয়ে যাওয়ার কোনো ভয় কোনো জায়গা নেই, ও ওখানেই দাঁড়িয়ে সাংবাদিকতা করছে, ওর যেই অভিযোগ ওর নামে করা হয়েছে সত্যি মিথ্যে পরে পুলিশ বলতে পারতো যে আপনার নামে এই অভিযোগ, আপনার বাড়িতে আমি নোটিশ পাঠাচ্ছি, আপনি এসে দেখা করবেন। উনি যদি দেখা না করতো তখন পুলিশ বলতো। কি এমন জরুরি অবস্থা হলো যে কর্মরত অবস্থায় অন ডিউটি ওনাকে ওরমভাবে হ্যাচড়াতে নিয়ে যাওয়া হলো উইদাউট এনি নোটিশ। প্রশ্নটা এইখানে যে আজকে রক্ষকই হয়ে যাচ্ছে ভক্ষক, যেখানে পুলিশের দায়িত্ব ছিল যে আইনটাকে মেনে চলা, সুপ্রিম কোর্ট মেনে চলা, আজকে ওনারাই আইনটাকে মানছে না। তার কারণ হলো পশ্চিমবঙ্গে এখন মানে কোনো কমপ্লেন যদি কেউ করতে আসে তাকে জিজ্ঞেস করা হবে আপনি তৃণমূল করেন না তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কমপ্লেন নেওয়া হবে না। যার যদি বলা হয় যে যাকে অভিযোগ করছি সে তৃণমূলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এফআইআর হবে এবং তাকে অ্যারেস্ট করা হবে। এর বাইরে পশ্চিমবঙ্গ পুলিশ কোনো আইন মানে না। বেশ, আমি রুদ্রনীলদার কাছে আসবো। সমাধিদা কিছুটা ইনসিডেন্টালি বলবো, নির্মলদা, রুদ্রনীলদা এবং জগন্নাথদা, আমাদের সঙ্গে আজকে 3 জন এমন মানুষ আছেন যার মধ্যে নির্মলদা এখনও সাংবাদিকতা করেন এবং জগন্নাথদা, রুদ্রনীলদা খুব বেশি প্রাক্তন, রুদ্রনীলদা তাও একটু বেশি প্রাক্তন, কিন্তু তবুও রুদ্রনীলদার কাছে রুদ্রনীলদার স্মৃতির কাছে আমি আবেদন রাখবো। আমার অ্যাক্রেডিটেশন কার্ড নেই। সত্যি তো খুব ভয়ঙ্কর একটা অপরাধ আপনার। আমি রুদ্রনীলদার কাছে আসবো। রুদ্রনীলদা যখন প্রথম সাংবাদিকতায় এসেছিলেন, নিউজ চ্যানেলের সাংবাদিকতাই করতেন ইনসিডেন্টালি, যাই হোক, রুদ্রনীলদা তখন বোধহয় একটা আফসোস ছিল না, জরুরি অবস্থা দেখতে পাননি, এই যে দেখতে পেলেন, অন্তত কিছুটা ঝলক দেখতে পেলেন পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, কৃতজ্ঞতা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন, শুধু আমি নয়, বোধহয় সারা পশ্চিমবঙ্গের যারা মায়েরা, বোনেরা, যারা স্ত্রীয়েরা রয়েছেন, আমাদের বাড়ির সম্ভ্রম যারা আর কি, তারা তো অবশ্যই জানাচ্ছেন এই কারণে যে কিভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বিরুদ্ধেই মিথ্যে কথা বলা, তাদের সম্ভ্রম লোটা যে পাষণ্ডরা রয়েছে তাদের পাশে স্বয়ং বিধানসভা থেকেই দাঁড়াচ্ছেন, তাদের মন্ত্রীদের দিয়ে প্রেস মিট করিয়ে বলছেন সেগুলো নাটক, অর্থাৎ মানুষের চর্মচক্ষু যা দেখছে তা ভুল। এবং সবথেকে বড় কথা এমন একটা তারা খেলা খেলছে, আমার বলতে ইচ্ছা করছে যে চু কিতকিত খেলছো শাসক, দম হয়ে যাবে শেষ। চু কিতকিত খেলছো শাসক, দম হয়ে যাবে শেষ। সন্দেশ খালি ভারতের ম্যাপে, ভাবছো অন্য দেশ। আমার মনে হয় যে যারাই সত্যি কথা বলছেন, যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, শুধুমাত্র আমরা যারা বিরোধী রাজনীতিতে রয়েছি তারা নয়, প্রত্যেকটি মানুষই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরোধী, যারা গণতান্ত্রিক অধিকার লুট হয়ে যাওয়া দেখে গণতন্ত্রকে বাঁচাবার পক্ষে কথা বলছেন, নিরপেক্ষতা নিয়ে কথা বলছেন। চায়ের দোকানে, বাসে, ট্রেনে আপনি আলোচনা করতে পারবেন না আপনার কি কি লুট হয়ে গেল। আর সেই পরিকল্পনাতে খুব সুন্দর করে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, কখনো সাদা কখনো খাঁকি। এবং তারাই বোধহয় তৃণমূলের যে ক্যাডাররা ঢুকতে পারছেন না, প্রকাশ্যে গণ্ডগোল করবার জন্য অন্ধকারে ঢুকছেন, তাদের হয়ে বাকি কাজগুলো করে নিচ্ছেন। এই জন্য বোধহয় 10-12 বছর ধরে ডিএ না পাওয়া, মাইনে না বাড়া, অথচ সংসারের খাই খরচ বেড়ে যাওয়া পুলিশ দপ্তরের লোকজনেরা কি জানি কেন কারণে চুপ করে আছেন। আজকে সন্তুদের যে লড়াই রয়েছে, সন্তু কিন্তু একটা নয়, সন্তু আসলে অনেক। সন্তু একটা রিপোর্টার নয়, অনেক সন্তু আছে। প্রকাশ, মানব পড়ছে মনে, জেল কেস গেল কাছে। পৌলমী বা রোজিনা কিংবা মনে আছে সফিকুল, শাসকের পাকা ধানে মই দিলে কপালেতে ঘাসফুল। মনে আছে তো বাংলার মনে সন্ময়দার গল্প, কিংবা শিবম হেনস্থা হলো বড় সড়ো নয় অল্প। লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয়, না হলে অধরা বাংলার গদি
হাতছাড়া হবে জয়। শেষ লাইনে শুধু একটাই কথা বলবো, এমন রাজ্য সারা দেশ জুড়ে দুটি খুঁজে পাবে না কো তুমি। বলি এমন রাজ্য সারা দেশ জুড়ে দুটি খুঁজে পাবে না কো তুমি। সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি। বাহ, দারুণ। আমি চলে যাবো সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক নির্মলা মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে চলে যাবো। নির্মলা দা, ইডি অ্যারেস্ট করলো জ্যোতিপ্রিয় মল্লিক, তবু ক্যাবিনেটে রয়ে গেল। শাহজাহান ইডিকে পিটিয়ে সিএমএ স্নেহধন্য হয়ে গেল, অথচ সন্তু পানের বিরুদ্ধে 4:35 এফআইআর হয় এবং তাকে গ্রেফতার করা হয় ঠিক 7:55-তে। আপনার সাংবাদিক জীবনে, এই লম্বা সাংবাদিক জীবনে কি দারুণ একটা উদাহরণ না? না, উদাহরণ মানে কি, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো 40 বছর রাজনীতি করছেন, 1983 সাল থেকে। আমাকে বলুন, উনি 2 দিন পুলিশ কাস্টডি থেকে কখনো থেকেছেন? ঠিক কোনো দিন থাকেননি। আন্দোলন করেছেন, মার খেয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। সিপিএম কোনোদিন অ্যারেস্ট করেনি ওকে, অ্যারেস্ট করে কোনোদিন কাস্টাডিতে রাখেননি। কাস্টাডিতে থাকার দুঃখ উনি কখনো পাননি, সেটা ওনার পাওয়া দরকার ছিল। তাহলে উনি বুঝতেন যে ফাঁসিয়ে কাস্টাডিতে কাউকে দিলে কি হতে পারে। আজকে এইটুকু যদি ওনার এই ধারণাটা যদি না থাকে, আমি ওনাকে স্বৈরাচারী ছাড়া আর কিছুই বলতে পারবো না। সাংবাদিক হিসেবে আমার প্রতিবাদ রয়ে গেল। বহু বছর ধরে ওনাকে দেখছি, প্রত্যেকবার উনি যেটা মনে করেন ঠিক সেটাই ঠিক, যেটা ঠিক মনে করেন না সেটা ভুল। এই যে আমরা এত সমালোচনা করছি, এত কিছু বলছি, ওনার ধারণা উনি কোনো ভুল করতে পারেন না, এইটা ওনার মাথায় ঢুকে গেছে। এবং তার কারণ ওর আশেপাশে ঘোরা কিছু স্তাবকের দল, ওর হাত থেকে উপহার নেওয়া কিছু সাংবাদিক, যারা বঙ্গভূষণ নেয় নির্লজ্জের মতো। কোনো সাংবাদিকের কখনো কোনো পুরস্কার নেওয়ার, রাষ্ট্রীয় পুরস্কার নেওয়ার অধিকার নেই, সেগুলো দ্বারা ভাঙে। আর ভাঙে বলেই ওর মতো শাসকরা মাথায় উঠে যায়। আজকে সন্তু পান একজন জুনিয়র রিপোর্টার, তাকে উনি টার্গেট করলেন। কেন করলেন? একটা বার্তা দিতে চান। উনি জানেন না এটা নয়। ওই জন্য আমি সকালেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি সাহস থাকে, আবারও বলছি, সাংবাদিক সম্মেলন করুন, সেখানে বলুন পুলিশ হঠকারিতা করেছে, এটা আমার বুদ্ধিতে হয়নি, কিছু পুলিশ অফিসারের বুদ্ধিতে হয়েছে। এটা যদি বলতে পারেন তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু সেই সাহসটুকু আপনাকে রাখতে হবে। আর তা না হলে আমি আবার বলবো, আপনি চক্রান্তকারী, আপনি চক্রান্ত করেছেন, এই সব কিছু সাজিয়েছেন আপনি। আমি জিষ্ণুবাবুর কাছে যাব। জিষ্ণুবাবু, একটা কথা আমার খুব কাকতালীয়ভাবে মনে হচ্ছিল, শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক ও প্রশ্নটা আমারই কোনো এক সাংবাদিক সহকর্মী করলেন, বৃহত্তর অর্থে বলছি। গতকালই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে লম্বা চওড়া লেকচার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠকে, যেখানে আজকাল লোক যায় খুব কম, ইভেন তার বাজেট পড়ার অধিবেশনের লোকজন খুব একটা যায় না। এই জন্য তিনি খুবই ক্ষিপ্ত, বিশেষ করে আমাদের উপরে, এবং সে কারণে সন্তু পানকে এই মুহূর্তে কিছু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ভবিষ্যতে হয়তো আমাদের কাউকেও করতে হতে পারে, তাদের নতুন চক্রান্ত তৈরি হতে পারে, সেগুলোর মধ্যে যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন নিতান্তই কাকতালীয় কি এই বিষয়টা? জিষ্ণুবাবু, মুখ্যমন্ত্রী লম্বা চওড়া বক্তৃতা করছেন সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের অধিকার নিয়ে, মিডিয়ার অধিকার নিয়ে, তার 2 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে মুখর সাংবাদিকদের মধ্যে একজন, পশ্চিমবঙ্গের সবথেকে মুখর সংবাদ মাধ্যমগুলোর মধ্যে একটির প্রতিনিধি গ্রেপ্তার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে, কার্যত সাজানো একটা অভিযোগের দ্বারা। এটা হেরে যাওয়া অত্যাচারীর ভয় পাওয়ার লক্ষণ। বাংলা সংবাদ মাধ্যম মানে ভারতীয় সাংবাদিকতা, বাংলা ভাষায় সংবাদপত্র, ভারতীয় সংবাদপত্র, হিন্দি ভাষার সংবাদপত্র, সব কিছুর জন্মস্থান কলকাতায়। বাংলা সাংবাদিকতার এরকম রূপ দেখেছে যে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়টে দিনের পর দিন নীলকর সাহেবদের বিরুদ্ধে লিখতেন
এবং তার জন্য ইংরেজ আজকে সন্তুকে অত্যাচার করছে। ইংরেজ হরিশ্চন্দ্রকে এত অত্যাচার করেছে, মাত্র 38 বছর বয়সে হরিশ্চন্দ্র মারা গেছে। হরিশ্চন্দ্র মারা যাওয়ার পরে তার বিধবা স্ত্রী ভগবতীর বিরুদ্ধে মামলা করেছে, তার প্রেসটাকে কেড়ে নেওয়া পর্যন্ত ইংরেজ তার বিরুদ্ধে মামলা করেছে, অত্যাচার করেছে, কিন্তু সোজা মেরুদণ্ড বেঁকাতে পারিনি। আমার রক্তে আছে সমাদৃতা, সন্তু যারা করছে তারা বাঙালি, বাংলার রক্তে আছে এই সাংবাদিকতা। তাই কিছুমাত্র বিজ্ঞাপন দিয়ে কিংবা ভয় দেখিয়ে যদি মনে করেন যে এই সাংবাদিকতার সাহসকে কেনা যায়, তাহলে ভুল করছেন। একটা বিষয় আরও এসেছে, আজকে বিরোধী দলনেতা বলেছেন যে শাহজাহান ফিনিশ। এই কথাটার মধ্যে ওখানকার মানুষের মনের যে তৃপ্তি, তার অনেকগুলো ভাগ আছে। একটা তো অবশ্যই যে মধ্যযুগীয় ব্যবস্থা চলছিল, মায়েদের ওপরে, মহিলাদের ওপরে অত্যাচার, যে সম্পত্তিকে কেড়ে নেওয়ার যে ভয়, তার সঙ্গে সঙ্গে ওই একটা বর্ডারের কাছের জায়গায় ভারতবর্ষের রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, যে হঠাৎ একটা লোকের কাছে কিছু নেই, তারপরে মাত্র 5 বছরের মধ্যে এত টাকা এলো কি করে, আর এই টাকা ওই যে বর্ডারের যে ক্রাইম তার সঙ্গে কিভাবে সম্পর্কিত। তার জন্য আজকে এই যে কথাটা উনি বললেন যে শাহজাহান ফিনিশ, এই কথাটার মধ্যে ওখানকার মানুষ এবং ভারতবর্ষের মানুষের সার্বিক নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি মনে করি যে শাসক যখন ভয় পেয়ে যায়, একটু আগে আইনের পক্ষ থেকে আমরা শুনছিলাম যে এরকম হয় না, একজন এখানে সাংবাদিক, তাকে পুলিশ কাস্টডিতে দেবেন কেন? পুলিশ কাস্টডি থেকে কি ভ্যালু অ্যাডিশন হবে, কি পাওয়া যাবে তার পুলিশ কাস্টডিতে দিলে? সে এখানকার প্রতিষ্ঠিত সাংবাদিক, তাকে যখন খুশি জিজ্ঞেস করা যায়। সে যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে কোর্ট বুঝবেন, কোর্ট অফ ল বুঝবেন। কিন্তু এইটা একটা ভয় দেখানোর পদ্ধতি। আমি বলছি যে বাংলার যে মুখ ঢাকা ছিল, সেই মুখ আবার খুলে যাবে এবং সমাদৃতার মতো, সন্তুর মতো সাহসী সাংবাদিকরা উঠে আসবে। বাংলার গ্রামের মানুষ, বাংলার সাধারণ মানুষ আপনাদেরকে চাইছে, তারা চায় তাদের দুঃখের কথা আপনারা বলুন। এতদিন, বহুদিন পর্যন্ত কোনো সাংবাদিক, কোনো মাধ্যম বলেনি, তারা বিজ্ঞাপনের জন্য, ভয়ের জন্য চুপ করেছিলেন। আজকে বাঙালির সেই সাহসী সত্তা, সেই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আবার উঠে এসেছে, আজকে সেই জাগরণের দিন। একদমই তাই। এবং যিশুদের কথা দিলাম এই মঞ্চ থেকে আমরা দাঁড়িয়ে থেকে যে আমাদের কোনো সাংবাদিক মাঠ ছাড়বে না, ময়দান ছাড়বে না, এভাবেই কথা বলে যাবে। আমি ঝন্টু পড়াইকে কাছে চলে যাব। ঝন্টুবাবু, এই যে দুর্দান্ত একটা ছবি আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে, মনে হয় যে জনরোষ সন্দেশখালিতে তৈরি হয়েছিল, মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছিল, তার থেকে নজর ঘোরাবার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ হানা হলো। হ্যাঁ, দেখুন, এটা তো একদম খাঁটি কথা। তবে আমি বলি, জার্নালিজম মাস কম পড়ার সময় আমাদের শেখানো হতো যে গণতন্ত্রের চতুর্থ গর্ব আমরা, তারা যখন আক্রান্ত হই, ধরে নেবেন যে 4টে পিলারের মধ্যে একটা তো হলো জুডিশিয়ারি, আরেকটা হচ্ছে মিডিয়া। তার মানে ধরতে হবে বাকি 3টাকে পরাস্ত করতে পেরেছে শাসক, তোমাকে পারেনি। এবং সেখান থেকে আরেকটা জিনিসও উঠে আসে, যেহেতু রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, পৃথিবীর একমাত্র নোবেল লরিয়েট যার বসতবাড়িটা বিশ্ববিদ্যালয়, সেখানকার অধ্যাপক আমি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই বলি, তিনি কিন্তু সেই সময় উনি বলছিলেন হরিশ্চন্দ্রবাবুর কথা, এই বাংলার মাটিতে হিকি সাহেবের পত্রিকাকেও বন্ধ করেছিল ব্রিটিশরা, কিন্তু প্রতিহত করতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠে তার বহু পরে জন্মে তিনি লিখেছিলেন, শাসক তুমি এই সংঘবদ্ধ জায়গাটাকে তুমি আক্রমণ করে বুঝিয়ে দিয়েছো যে এই আয়নায় তোমার গণতন্ত্রের ভয়ানক একটা নৃশংস রূপ উঠে এসেছে। অর্থাৎ তোমার সুশাসনের জাহাজটি শতছিদ্র তুমি কিন্তু বুঝিয়ে দিয়েছো। সতর্ক হয়ে যাও, কারণ তোমার ছায়া কিন্তু তোমাকে অতিক্রম করেছে। অর্থাৎ তোমার জীবনে সায়ান্ন চলে এসছে। একেবারেই আমি শুধু একটা কথা বলি, শেষ করব সমাধিত, এবং আমার অতিথিদেরকেও বলো, বিশিষ্ট অতিথিদেরকে একটা কথা বলি, শেষ করব। হরিশ মুখার্জির কথা বলছিলেন জিষ্ণুবাবু, আমি অনেকটা তার রেশ ধরেই বলছি। যেমন 1857 মহাবিদ্রোহের সঙ্গে হরিশ মুখার্জির নাম জুড়ে গিয়েছিল, যেমন নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছিল, ঠিক তেমনি অর্ধ শতাব্দী ধরে এ রাজ্যে যে অপরাধ, অন্যায় আর দুষ্কৃতিরাজ চলছে, তার শেষ দেখতে চান মানুষ, আর তার সাথে রিপাবলিক বাংলার নাম জুড়ে দিতে আমরা বদ্ধপরিকর। তার কারণ আমরা অমন সাংবাদিকতায় দীক্ষিত হয়েছি যাদের বলা হয় ডোন্ট বেন্ড অর দে উইল মেক ইউ ক্রল, অর্থাৎ ঝুঁকো না, নাহলে হামাগুড়ি দিতে বাধ্য হবে। বিজ্ঞাপনের চিটে গুড়েতে যারা হামাগুড়ি দিচ্ছেন দিয়ে যান, আমরা আকাশে মাথা তুলে বিদ্রোহের নেতৃত্ব দেব।
পারবেন তো আটকান। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। গ্রেফতার করা হচ্ছে